আমি বিশ্বাস করি আমরা এই যে প্রসেসটা স্টার্ট হয়েছে, এই প্রসেসে আমরা বাংলাদেশে একটা বিশাল কমিউনিটি তৈরি হবে। যে কমিউনিটি নিজে ট্রেড করতে পারবে। যেই কমিউনিটি শুধু ট্রেড করবেই না, ট্রেড করতে পারে এরকম অসংখ্য ট্রেডার কমিউনিটিও তৈরি করবে। এবং পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে যে এই ট্রেড কমিউনিটি থেকে আমাদের সাকসেসফুল ট্রেডিং করার মাধ্যমে এটা যেমন আমাদের হচ্ছে গিয়ে আমাদের যে প্রয়োজনগুলো আছে, আমাদের প্রয়োজনগুলো ইনশাল্লাহ এর মাধ্যমেও আমরা মিটাতে পারবো এবং আমাদের স্বপ্নগুলো পূরণ করাও পসিবল। তো এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে লার্নিং প্রসেসটা কন্টিনিউ করা। আমরা লার্নিং প্রসেস কন্টিনিউ করব। আর আমরা যারা অংশগ্রহণ করছি, আমরা কন্টিনিউয়াসলি অংশগ্রহণ করব এবং যা, যা এই ট্রেনিং এ আলোচনা করা হয় সেটা অবশ্যই আমরা প্র্যাকটিস করব প্র্যাকটিক্যালি। তো গত বেশ কয়েকদিন ধরে আমরা আলোচনা করছিলাম বেশ কতগুলা টপিকস নিয়ে। তো আজকে আমরা আমাদের এই আলোচনার একেবারে ফাইনাল সেশন। আমরা আজকে মূলত যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা যে স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলেছিলাম, ট্রেন্ড, কনফার্মেশন এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছি, এগুলার কম্বিনেশন এবং পাশাপাশি হুম, আরো একটা টুলস এটার কম্বিনেশনে আমরা হচ্ছে গিয়ে ট্রেড এক্সিকিউশন করব। ট্রেড এক্সিকিউশন করব। তো যারা আজকে এই একেবারে প্রথম সেশনে অংশগ্রহণ করেছেন তাদের জন্য বলবো যে আমরা আগের যে সেশন গুলো আছে সেই সেশন গুলো অবশ্যই দেখে নিব। তা না হলে পরে ট্রেড এক্সিকিউশন এই একেবারেই কমপ্লিট ক্লাস আজকে ক্লোজ হচ্ছে আমাদের এই সেশনটি। তো সেখানে আপনি হয়তোবা অনেক কিছুই ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন না। তবে চার্ট দেখা, চার্ট দেখে হচ্ছে গিয়ে আপনার বিষয়গুলো সম্পর্কে একবার করে শোনা। অনেক সময় আমরা একটা বিষয়ে আম শুনি হয়তোবা কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড করতে না পারলেও আজকে যেগুলো শুনবো, এগুলো আমরা পরবর্তীতে ইমপ্লিমেন্টেশন করে বা আমরা যখন হচ্ছে গিয়ে নিজে ট্রেড করতে যাব তখন আমরা সেগুলা কিন্তু বুঝতে পারবো। তো আমরা ১ম এই হচ্ছে গিয়ে আমরা চার্টে চলে যাই। এ হচ্ছে অস্ট্রেলিয়া ইউএস ডলারের চার্ট। যেখানে আমরা হচ্ছে গিয়ে আ ডে চার্টে আমরা দেখব যে এখানে আমাদের সাপোর্ট জোন যেরকম আমরা আলোচনা করেছিলাম, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলা কোথায়? এগুলা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব। সো ফার আমরা যেরকম জেনেছি যে আমরা ট্রেড করার জন্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোনগুলা খুঁজে বের করতে হলে পরে আমরা হাই এবং লো গুলা দেখব। যেমন এখানে যদি আমরা একটু খেয়াল করি, দ্যাট ইজ a জোন যেখানে হচ্ছে গিয়ে আপনার প্রাইস হাই ছিল এখানে এই জোনে প্রাইসটা হাই ছিল। তাহলে এই হাইতে আমরা হচ্ছে গিয়ে একটা লাইনটা টানলাম। এই লাইনটাকে যেহেতু হচ্ছে গিয়ে সিলিং দেখলেই বোঝা যাচ্ছে রিসেন্ট যে সময়গুলো আছে এর মধ্যে এইটা হচ্ছে গিয়ে আপনার সিলিং অর্থাৎ ছাদ বা হচ্ছে গিয়ে আপনার রেজিস্ট্যান্স। আর একেবারে লো পয়েন্ট কোনটা আছে সেটাকে আমরা একটু মার্ক করবো একেবারে রিসেন্ট সময়ের মধ্যে অনেক দূর দূর পর্যন্ত না যেয়ে যদি আমরা একেবারে রিসেন্ট সময় দেখি তাহলে এইটাই হচ্ছে গিয়ে আপনার লো পয়েন্ট। এখানে যদিও উইকস আছে কিন্তু আমরা বেসিক্যালি এই পয়েন্টটাকে টাচ করলাম। দ্যাট ইজ দ্য পয়েন্ট যেখানে হচ্ছে গিয়ে আপনার সাপোর্ট বা সিলিং আমরা একটা ছাদ এবং একটা সিলিং দিয়ে মোটামুটি আপনার হচ্ছে গিয়ে ২০২৩ সালের ডিসেম্বর অর্থাৎ ২৪ সালটাকে যদি আমরা পুরা ক্যালকুলেশনে আনি এই হচ্ছে আমাদের 24। ২৪ সাল ক্রস করে ২৫ সাল পর্যন্ত চলে আসলাম। এই চার্টে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই ২ টা মেজর জোন আমরা পেয়ে গেছি। তো এরপরে ট্রেড নেওয়ার সময় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে মানে ছোট টাইম ফ্রেম অর্থাৎ ধরেন আমরা ৪ ঘন্টায় চলে গেলাম। তাহলে ৪ ঘন্টায় চলে যেয়ে আমরা যেটা করব, এখানেও আমাদের যে হাই লো গুলো আছে ৪ ঘন্টার ক্যান্ডেলে সেই হাই লো গুলা মাঝে, মাঝে দেখেন যে এরপরে আবার হচ্ছে গিয়ে আরেকটা জোন তৈরি করেছে। যেমন এইখানে যে জোনে আপনার হচ্ছে গিয়ে প্রাইস 6939 এই জোনে হচ্ছে গিয়ে আপনার প্রাইস রিঅ্যাক্ট করেছে। প্রাইস রিঅ্যাক্ট করে আবার হচ্ছে গিয়ে প্রাইসটা আপনার একটা নির্দিষ্ট জোনে আসলো। এসেই আবার হচ্ছে এই একটা পয়েন্টে এখানেও পয়েন্ট করেছে 1 দেখি আমরা কতগুলা জোন আছে এখানে।
এই যে একটা জোন আছে যেখানে প্রাইস কতগুলা সময় অপেক্ষা করেছে। তারপরে হচ্ছে আপনার এখানে কতগুলো আছে, জোন আছে যেখানে হচ্ছে গিয়ে প্রাইস রিঅ্যাক্ট করেছে। বাট দ্যাট ইজ দ্য প্রাইস। এই প্রাইজের মধ্যে এসে প্রাইস একাধিকবার, একটু খেয়াল করলেই আপনারা দেখবেন, এই প্রাইজে এসে প্রাইস একাধিকবার হচ্ছে একটা জায়গায় আপনার হচ্ছে দাঁড়িয়েছিল। এই জায়গাতে আমরা আরেকটা হচ্ছে আ লাইন টানবো। হরাইজন্টাল লাইন যদি আমি বলি, দ্যাট ইজ দ্য হরাইজন্টাল লাইন। এটা অথবা এই যে নিচের জোনটাকে। এইভাবে করে আমরা যদি আপনার হচ্ছে গিয়ে আরো নিচে আসি, তাহলে আমরা দেখব এই সেম ভাবে আরো একটা জোন আছে, যে দেখেন এই যে এখানে একটা জায়গা থেকে প্রাইস আবার রিঅ্যাক্ট করে উপরে উঠেছে। কত থেকে? ৬৬, ৬১ থেকে আপনার হচ্ছে গিয়ে ৬৭, ১৯ পর্যন্ত। তাহলে এইখানে আবার আমরা একটা এরকম জোন আঁকতে পারি, বা এরকম হচ্ছে গিয়ে আপনার একটা লাইন টানতে পারি। এই যে এই জোনটাতে দেখেন। অর্থাৎ যেখানে প্রাইস রিঅ্যাক্ট করে আপনার হচ্ছে প্রাইসটা একবার হচ্ছে আম একটু হচ্ছে গিয়ে আপনার উপরের দিকে গেল। আবার হচ্ছে গিয়ে প্রাইসটা এটাকে যখন ব্রেক করে গেল, তখন প্রাইসটা কিন্তু রিঅ্যাক্ট করলো। বেশ দূর পর্যন্ত নামলো। আমরা এখানে একটা আপনার হচ্ছে গিয়ে লাইন ড্র করতে পারি। যেখানে প্রাইস হচ্ছে সাপোর্ট পেয়ে এখান থেকে প্রাইস আবার হচ্ছে আপনার উপরে উঠে গেল। এবং দেখেন এই সেম জোন যেখানে আমরা হচ্ছে গিয়ে সাপোর্ট আঁকালাম, এই যে এই জোনটা, এই সেম সাপোর্ট জোনে আপনার হচ্ছে গিয়ে কিছু সময় পর এসে এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হয়ে গেল। এই যে একবার, তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে একবার, ২ বার, তারপরে হচ্ছে গিয়ে আপনার এখান থেকে একবার, ৩ বার ব্রেক করার চেষ্টা করলেও এটা কিন্তু ব্রেক করতে পারল না। খেয়াল করলেই আমরা কিন্তু বুঝবো এই লাইনগুলা, এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যে লাইনগুলো আছে, এই লাইনগুলা কিন্তু টু মাচ ভাইটাল। আপনি চার্টে অনেক কিছু ড্র করার প্রয়োজন নেই। এরকম সিঙ্গেল ১ টা ২ টা লাইন যদি আপনি ড্র করতে পারেন প্রপারলি, এবং দেখেন এই লাইনগুলা কিন্তু আপনাকে একটা চমৎকার ধারণা দেয় মার্কেট সম্পর্কে। তাহলে আমরা কি করলাম? চার্টে আমরা নিজেরা প্র্যাকটিস করব। ডেফিনিটলি এটা প্র্যাকটিসের বিষয় কিন্তু। কিভাবে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স টা আঁকাবো। যেমন ধরেন এখানে আবার আমরা একটা লাইন দেখলাম। এই যে একটা লাইন যেখানে হাই ছিল, আপনি এখানে একটা লাইন ড্র করে ফেলেন। মানে এটা চিন্তা করার দরকার নাই সামনে পিছনে কি। তারপরে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স এর স্লোগান যদি আমি একটা বলি, আপনার হচ্ছে গিয়ে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স বলি। যত লম্বা সময়ের আপনার হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, সময়টা যত বেশি তত স্ট্রং হয়। যদি ডে তে হয় তাহলে সেটা বেশি স্ট্রং, যদি 4 আওয়ারে হয় সেটা তার থেকে একটু কম হয় স্ট্রেংথ এর ব্যাপারে। কিন্তু সেটা আপনার হচ্ছে গিয়ে 1 আওয়ারের চেয়ে একটা 4 আওয়ারের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ভ্যালু কিন্তু আপনার বেশি, এবং সেটা কিন্তু স্ট্রং। তাহলে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলো ড্র করে ফেলবো। এটা হচ্ছে গিয়ে আমাদের প্রাইম ওয়ার্ক, যে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলো কিভাবে ড্র করলাম। তাহলে আপনি যখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলো ড্র করে ফেললেন, এবার আপনি কিন্তু জানেন যে কোন কোন পয়েন্ট থেকে এক্সাক্ট মানে এন্ট্রিটা সবচেয়ে পারফেক্ট করা হচ্ছে মূল কথা। এক্সাক্ট জায়গা আমরা জানি না, কিন্তু আমার যাতে কম্পিটিটিভলি সবচেয়ে কাছে হয়। যেমন আপনি যদি কোনো একটা ট্রেড বাই নিতে চান, তাহলে ডেফিনেটলি আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমরা একটা ট্রেড বাই নিতে চাই। তাহলে অবশ্যই এবং অবশ্যই বাইটা যদি আপনি হচ্ছে গিয়ে এই জোনে না নিয়ে, আপনার হচ্ছে গিয়ে এই জোনে না নিয়ে আপনি হচ্ছে এই জোনে নেন, নিতে পারেন, এই জোনে নিতে পারেন, দ্যাট ইজ দ্য পারফেক্ট জোন। যে আমি হচ্ছে বাইটা এই জোনে নিব না এই জোনে নিব। তাহলে আমরা রেজিস্ট্যান্সে কখনো বাই করব না। আমরা অলওয়েজ বাই করব সাপোর্টে। আমরা একদম এটা একটা হচ্ছে গিয়ে মূল বা মেইন স্লোগান করে বলতে পারি যে আমরা অলওয়েজ বাই করব, অলওয়েজ বাই অন সাপোর্ট, বাই, অথবা এটাকে আরো একটা ওয়ার্ডে বলে লং ফ্রম সাপোর্ট। আমরা সাপোর্ট থেকে আপনার হচ্ছে গিয়ে দিব হচ্ছে লং বা বাই। আর আমরা যখন সেল করব, সেল, অথবা এটার আরেকটা নাম হচ্ছে শর্ট ফ্রম রেজিস্ট্যান্স। কেন? সাপোর্ট থেকে যদি আপনি বাই করেন,
তাহলে এসএল এর রুলস হচ্ছে আমরা যখন কোন জায়গায় আমরা যখন এসএল দেই, আমরা যখন ট্রেডে ধরে নিব যে কোন পর্যন্ত আমাকে হচ্ছে আপনার এসএল দিতে হবে। যেমন ধরেন এই যে এইখানেও এই জোনেও সেম আপনি যদি বাই করেন, এই জোন থেকে যদি আপনি বাই করেন, সো দ্যাট ইজ দ্য পয়েন্ট আপনি এখান থেকে বাই করলেন। তাহলে কি হলো? আপনি একেবারেই ফ্লোর থেকে বা ফ্লোরের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে এক্সাক্ট যে এখান থেকেই হবে ব্যাপারটা এরকম না। কাছাকাছি একটা জোন থেকে আপনি হচ্ছে বাই করলেন। লাইক দ্যাট। এই জোন থেকে আপনি একটা বাই করলেন। তাহলে কিন্তু আপনি জানেন যেহেতু সাপোর্টের আপনার কাছাকাছি প্রাইসটা আছে, তাহলে আমি সাপোর্টের নিচে কোনো একটা জায়গায়, এই যেমন ধরেন এই ধরনের কোনো একটা জায়গায়, যেমন 8350 তো আমি ধরেন হচ্ছে গিয়ে একেবারে ক্লোজ একটা জায়গা যদি আমরা ধরি 82 বা 83 এটা অবশ্য মান্থলি ক্যান্ডেল। আমরা এটাকে যদি আপনার হচ্ছে গিয়ে ডে ক্যান্ডেল করি তাহলে বোঝা যাবে বা ধরেন এইখানেই আমরা ধরলাম। যখনই আমরা হচ্ছে এরকম কোন একটা প্লেস দেখব তখন আমরা এই যে সাপোর্ট যেটা আছে সাপোর্টের নিচে এক্সাক্ট নিচেই একটা ক্যান্ডেলকে আমরা হচ্ছে ইসে বানাবো আপনার এই সেলটা দিতে পারবো। এখন ধরেন আপনি কোনো কারণে আপনি হচ্ছে ট্রেডটা নিয়ে নিয়েছেন এখানে, একটু ইকুয়েশন করি আমরা দেখি কি দাঁড়ায় পরিস্থিতি। ধরেন আপনি ট্রেডটা বাই নিয়ে নিয়েছেন এখানে, এই যে এই জোন থেকে এখানেও বাই ক্যান্ডেল আছে, আপনি চাইলে একটা বাই নিতে পারেন, কিন্তু আপনি এই সেলটা বসাবেন কোথায়? আমরা গতকালকে আমরা কিন্তু বলেছিলাম যে 10টা ট্রেড যদি আপনি নেন তাহলে সব ট্রেড আমাদের পারফেক্ট হবে, বিষয়টা এরকম না। আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা যখন একটা বাই নিই, বাইটা একেবারে আবেগে নিয়ে নিই অনেক সময়, অনেক পারফেক্ট লজিক ক্যালকুলেশন না করে। তো যখন দেখা যায় আপনার হচ্ছে গিয়ে প্রাইসটা এই জোনে চলে আসছে, এখান থেকে আপনি বাই নিছি, মানে অর্থাৎ বেশ খানিকটা উপরে ক্যান্ডেল উঠে গেছে তারপরে আমরা আপনি বাই দিলাম। এতে করে যেটা হয় সেটা হচ্ছে আমার আপনার এসএল এর পরিমাণটা অনেক বড়। তো এসএলটা যখন বড় হয় ধরেন একটা ট্রেডে আপনি এসএল নিবেন, সেই ট্রেডটাতে এসএল নিলে আপনার লস যদি বেশি হয়, অনেক বেশি লস হয়ে যায়, তখন কিন্তু সেই এসএলটা আপনার নিতে ইচ্ছা করবে না। তখন আপনার ইচ্ছা করবে যে আমি কিন্তু এই ট্রেডটা এসএল না নিয়ে আমি হচ্ছে আশা করতে থাকি। কিন্তু আপনি যখন জানবেন যে আমার এই ট্রেডটায় লস হবে এবং এটা আমার কন্ট্রোলের মধ্যে আছে, তখন আপনি ট্রেডটাতে এসএলটা পারফেক্টলি ইউটিলাইজ করতে পারবেন এবং সেটা আপনার ইমোশনালি আপনাকে কম আপনার হচ্ছে গিয়ে হিট করবে। আবার দেখেন এই যে এখানেও সেম ঘটনা। প্রাইস এই যে পয়েন্ট আপনার হচ্ছে রেজিস্ট্যান্স পয়েন্ট, এই পয়েন্ট থেকে প্রাইস কিন্তু আপনার রিয়েক্ট করেছে। তো আমি ধরলাম যে আপনি এই পয়েন্ট থেকে সেল নিতে পারেন নাই, কিন্তু আপনি যদি তার থেকে একটু নিচেও সেল নেন তাহলে কিন্তু আপনি এসএলটা দিতে পারবেন আপনার হচ্ছে এই যে রেজিস্ট্যান্স পয়েন্টের একটু উপরে। তাহলে আপনার কিন্তু ইমোশনটা বা ইমোশনাল যে হুইল যেটা বেসিক্যালি আমাদের জন্য আপনার হচ্ছে প্রবলেম করে, সেটার জন্য আমাদের হচ্ছে সহযোগিতা করবে। তাহলে আমরা যখন সাপোর্টে বাই নিব আমরা এসএলটা ছোট পাবো, বা আমরা যখন রেজিস্ট্যান্সে সেল নিব আমরা কিন্তু আপনার হচ্ছে গিয়ে এসএলটা ছোট পাবো। আমি বিষয়টা যদি একদম ট্রেডিশনালি বলি তাহলে আপনি বুঝবেন। ধরেন একটা সময় আপনার হচ্ছে গিয়ে পেঁয়াজ বা হচ্ছে আলু বা আপনার হচ্ছে গিয়ে আটা ময়দা এগুলার দামের ক্ষেত্র দিয়ে আমি ধরি, আমি এক্সাক্ট মার্কেট থেকে বের হয়ে আসি। আপনি যখন কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা প্রোডাক্টের প্রাইস যদি এরকম হয় যে সে আপনি উত্তরাতে ফ্ল্যাট কিনবেন বা কোনো একটা জায়গায় জায়গা কিনবেন, বা হচ্ছে গিয়ে আপনি কোনো একটা শপের জন্য কোনো একটা প্রোডাক্ট পারচেজ করবেন, তাহলে সেই প্রোডাক্টটা যখন পারচেজ করবেন আপনি পারচেজ করার সময় যদি যে প্রাইসটা হাই, সে হাই প্রাইসে যদি আপনি কিনে ফেলেন, তাহলে আপনি যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনাকে প্রফিট করতে গেলে সময় লাগবে। এবার আপনি যদি তুলনামূলকভাবে, যেমন একটা কথা আছে না আমরা কিন্তু বলি যদি কিনতে জিতে না যায়, যদি কিনে আপনি জিততে না পারেন তাহলে কিন্তু বিক্রি করে প্রফিট করা যায় না। একজন বিজনেসম্যানের প্রফিট হয় হচ্ছে গিয়ে ২ সময়। একটা হচ্ছে গিয়ে আপনার কেনার সময়, আপনি যখন কেনেন তখন আপনি প্রফিট করেন। দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম আপনি যখন হচ্ছে গিয়ে প্রফিট করেন। আর সেকেন্ড আপনি যখন হচ্ছে বিক্রি করবেন তখন আপনার হচ্ছে গিয়ে প্রফিট হয়। কিন্তু আপনি যদি কেনার সময় বেশি দামে কিনে ফেলেন তাহলে কিন্তু চ্যালেঞ্জ হয়ে যাবে। তো এই কারণে আমরা অলওয়েজই এটা খেয়াল রাখবো আমরা কিনবো হচ্ছে সাপোর্টে আর বিক্রি করবো হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স থেকে। তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে আপনার কিন্তু এসএলটা অলওয়েজই হচ্ছে গিয়ে স্মার্টার হবে। একটা স্মার্ট এসএল আপনাকে কিন্তু ট্রেড থেকে প্রফিট নেয়ার সম্ভাবনাকে বাড়াবে এবং আপনার ট্রেড থেকে যে ভুল সিদ্ধান্ত আছে এটা থেকে কিন্তু আপনাকে সেভ করবে। তাহলে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ড্র হলো, আমরা এটা চার্টে এঁকে নিব। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করার জন্য আরো একটা টুলস আছে,
নাম হচ্ছে আপনার হচ্ছে পিভট পয়েন্টস। যেটা হচ্ছে গিয়ে আমরা যদি অনলাইনে সার্চ দেই তাহলে আমরা পেয়ে যাব। যেটা আপনাকে কিছুটা হেল্প করবে। পিভট পয়েন্টস বেবি পিপস। সার্চ দিলে পরে ১ম এ যে সাইটটা আসে, আমি যদি এইটাতে হচ্ছে গিয়ে আপনার আ যাই বা আপনারা যদি যান, এখানেই দেখেন কোন কারেন্সিটা আপনি চুজ করতে চান, সেটার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পয়েন্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। যেমন আমরা যে চার্টে আছি সেই চার্টটা হচ্ছে আপনার ইউরো, অস্ট্রেলিয়া, ইউএসডি। চলেন আমরা দেখি অস্ট্রেলিয়া, ইউএসডির আপনার হচ্ছে গিয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স গুলা কোথায় আছে। অস্ট্রেলিয়া, ইউএসডি আজকের দিনে কোথায় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পয়েন্ট আছে। অস্ট্রেলিয়া, ইউএসডি আজকের পিভট পয়েন্ট হচ্ছে 6285, 6285। এই যে একটা জোন আছে 6285। এই হচ্ছে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পয়েন্ট। এখানে আজকে পিভট পয়েন্ট আছে। আর ওর তারপরে রেজিস্ট্যান্স আছে হচ্ছে 6310, 6310। বা আমরা যেখানে এঁকেছি কাছাকাছি আপনি এখানে 6310 করে করে ফেলতে পারেন। তো পিভট পয়েন্টটাকে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে মাঝখানে যে পিভট পয়েন্টটা আছে এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। তাহলে যেটা হলো সেটা হচ্ছে যে আপনি দ্যাট ইজ দ্য পিভট পয়েন্ট কালার। আপনি ডিফারেন্ট বুঝতে পারবেন এটা পিভট পয়েন্ট। পিভট পয়েন্টের উপরে যে ৩ টা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে এগুলাকে আমরা উপরে আঁকবো। আর ৩ টা যে সাপোর্ট পয়েন্ট আছে এগুলাকে আমরা নিচে আঁকবো। প্রত্যেকদিন ট্রেড করার সময় অবশ্যই আমরা চার্টে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স গুলা ড্র করে নিব। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স গুলা মানে হচ্ছে আপনি একটা ধারণা পেয়ে গেলেন যে আজকের দিনে প্রাইস এই পিরিয়ড। এটা যে ভাঙতে পারে না বিষয়টা এরকম না। কিন্তু আপনি প্রত্যেক দিনই একটা জায়গা থেকে একটু আগায় থাকলেন। অন্যান্য ট্রেডার যারা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র না করে ট্রেড করে তাদের চেয়ে আপনি যখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করে ট্রেড করবেন একটু হলেও আপনি অ্যাডভান্টেজে থাকবেন। এই যে অ্যাডভান্টেজটা, এই অ্যাডভান্টেজটা ম্যাটার। তাহলে এটা হচ্ছে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করলাম। পাশাপাশি আমাদের চার্টে ২ টা মুভিং এভারেজ আমরা ইউজ করব। একটা হচ্ছে আপনার 50 মুভিং এভারেজ, সিম্পল নো ম্যাটার। আর একটা হচ্ছে 21 মুভিং এভারেজ। মুভিং এভারেজ গুলো আমরা কিভাবে সেট করতে হয় এটা নিয়ে আমাদের ক্লাস আছে। সম্ভবত 2nd ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। সেটা আমরা একটু দেখে নিলে মুভিং এভারেজ ড্র করাটা পেরে ফেলব। তারপরে আমরা ট্রেডটা কখন নিব? তাহলে ডে ক্যান্ডেলে যখন আমরা এই যে এইখানে ডে ক্যান্ডেলে যেটা দেখাচ্ছে এখনো পর্যন্ত আপনার হচ্ছে গিয়ে আমাদের যে 4 আওয়ারের আমাদের যে 50 মুভিং এভারেজ, 50 মুভিং এভারেজ কে আপনার হচ্ছে গিয়ে এই এই 21 21 মুভিং এভারেজ। ক্যামেরাটা একটু অফ করে দাও। 50 মুভিং এভারেজ কে আপনি একটু খেয়াল করলে দেখবেন দ্যাট ইজ দ্য প্লেস। এখান থেকে আমরা যদি খেয়াল করি, কেউ কি ক্যামেরা অন করে রেখেছেন? ওকে ফাইন। ওকে ক্লিয়ার। তাহলে আমরা যদি দেখি এখানে যে 50 মুভিং এভারেজ কে আপনার হচ্ছে 21 মুভিং এভারেজ ক্রস করেছে এখানে। তাহলে এটাকে ক্রস করার পর প্রাইস কিন্তু এইটার উপরে এখনো কিন্তু নতুন কোনো ক্রস ওভার হ্যাপেন হয়নি। পসিবিলিটিস আছে বাট এখনো নতুন কোনো ক্রস ওভার হয়নি। তাহলে আমরা যদি একটা ট্রেড নিতে চাই তাহলে আমরা 30 মিনিটের ক্যান্ডেলে চলে গেলাম। 30 মিনিটের ক্যান্ডেলে চলে যেয়ে যদি আমরা দেখি স্টিল আপনার হচ্ছে গিয়ে ইন্ডিকেটিং টু দ্য আপনার হচ্ছে গিয়ে সেল। তো যদি আমরা সেলের দিকে ইন্ডিকেশন হয় এই সেলটা আমরা কখন নিব? এই সেলটা নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে লুক এট দ্যাট পয়েন্ট। যখনই প্রাইসটা হচ্ছে গিয়ে আপনার এই ধরনের ক্যান্ডেলের পজিশনে আসবে দেখেন, যেমন এই যে এখানে ছিল ক্রস ওভার আমি পেয়েছি বাট আমি এইখান থেকে কি সেল নিব কি না। আমরা কখনোই হচ্ছে গিয়ে মুভিং এভারেজ থেকে যখন দূরে চলে আসবে তখন কিন্তু আমরা কোনো এক্সিকিউশন বা ট্রেড এক্সিকিউশন করব না বা ট্রেড নিব না। একটু খেয়াল করে এখানে একটা পয়েন্ট। আর পাশাপাশি আমি আজকে চার্টে আরো একটা ইন্ডিকেটর রেখেছি সেটা হচ্ছে কি আপনার আরএসআই। আরএসআই নিয়ে যদি আমরা কিছু কথা বলি তাহলে হচ্ছে আরএসআই টা এরকম যে আরএসআই কে এই আরএসআই টাকে ডিলিট করে নিই বিকজ অফ আরএসআই এর একদম বেসিক সেটআপ যেটা আছে আমরা সেটা আগে ড্র করি। আমরা এখানে যাব আরএসআই একদম বেসিক যে সেটআপ আছে সেটাকে হচ্ছে কি আমরা এখানে ইন্ডিকেট। আরএসআই এর বেসিক হচ্ছে
30 আর হচ্ছে 70। দ্যাটস ইট। মাঝখানে একটা লেভেল ড্র করেছি আমি 50। তাহলে আমরা কখনোই ২ টা বিষয় খেয়াল করলে বুঝবো আরএসআই এর 30 তে যখন যাবে, এটা এমন একটা জোন, এই জোনে আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের এই ক্যালকুলেশন এখানে যে আমরা স্ট্র্যাটেজি নিয়ে বা এক্সিকিউশন নিয়ে কথা বলবো, এখানে আমরা হচ্ছে গিয়ে বাই নিব না। এখানে যে আমরা হচ্ছে গিয়ে সেল নিব না। আমাদের এখানে বলতেছে আপনার হচ্ছে গিয়ে ট্রেন্ড সেল, ইটস ওকে। কিন্তু মুভিং এভারেজ থেকে কিন্তু অলরেডি দেখেন মুভিং এভারেজের এই ক্রসওভার এর পরে আপনার 6286 থেকে প্রায় অলমোস্ট আপনার হচ্ছে 50 পিপস ফল করেছে। এই 50 পিপস ফল করার পর আমি যদি হচ্ছে গিয়ে সেল নেই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই প্রাইসটা যখন কিছুটা হলেও আপনার হচ্ছে রিট্রেস করুক বা যাই করুক, যেমন দেখেন এখানে কিন্তু একটা রিট্রেস করেছে অলরেডি। এই জোনে এসে আমরা কিন্তু হচ্ছে গিয়ে যদি সেল নিতাম, তাহলে যেটা হইতো এই ধরনের সেল আমাদেরকে কিন্তু সাফার করায়। এবং এই ধরনের সেলের আপনার হচ্ছে এসএল অনেক লম্বা হয়। এবং এই সেলটা এটা কিন্তু বেসিক্যালি সাপোর্ট। খেয়াল করেন এটা কিন্তু একটা সাপোর্ট। তাহলে ৩ টা পয়েন্ট অফ ভিউ। নাম্বার 1 আমরা সাপোর্টে কখনো হচ্ছে গিয়ে সেল করব না। সাপোর্টে আমরা বেসিক্যালি বাই নিব। কিন্তু যেহেতু মুভিং এভারেজ আমাদেরকে কনফার্মেশন করতেছে, মুভিং এভারেজ ক্রসওভার যে ট্রেন্ড হচ্ছে গিয়ে আপনার ডাউন ট্রেন্ড। আমাদের সাপোর্টে যদি প্রাইস আসে যেহেতু আমরা বাই নিব না, তাহলে উই নিড টু ওয়েট। আমরা হচ্ছে অপেক্ষা করব। আমরা অপেক্ষা করে আমরা হচ্ছে গিয়ে ট্রেড নিব এবং এখানে দেখেন আরো একটা ইন্ডিকেটর আমরা এড করেছি সেটা হচ্ছে ওভার কনফার্মেশন এর জন্য, সেটা হচ্ছে আরএসআই। অর্থাৎ আরএসআই এর যখন 30 তে প্রাইসটা আছে, তার মানে হচ্ছে গিয়ে এই জোনেও আমরা সাপোর্ট এবং এই জোনেও আমরা কিন্তু সেল নিব না। আমরা সেলের জন্য একটু অপেক্ষা করব। কতক্ষণ পর্যন্ত? অন্তত আপনার হচ্ছে গিয়ে এই যে 21 মুভিং এভারেজ যেটা আছে, 20 মুভিং এভারেজ কে যখন প্রাইস টাচ করবে, তখন আমরা হচ্ছে গিয়ে কিন্তু সেল এক্সিকিউশন করতে পারি। আর যদি আপনি বেটার এক্সিকিউশন করতে চান, তাহলে আপনার হচ্ছে গিয়ে এই যে 50 মুভিং এভারেজ আছে, সেটাতে কিন্তু আপনি হিট করতে পারেন। এতে করে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ধরেন আমরা এই প্রাইজে এখন আমরা একটা সেল এক্সিকিউট করতে পারি। এই যে সেলটা এক্সিকিউট করলাম। তাহলে এইখানে সেল এক্সিকিউট করলে আমাদের জন্য সুবিধা কি দেখেন? এখানে সেল এক্সিকিউট করলে আমি কিন্তু আল্টিমেটলি দেখেন প্রাইসটা কততে পেলাম? 6283। তাহলে 6283 যদি হয়, তাহলে আমরা আমাদের যে কাছাকাছি আপনার হচ্ছে রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, অর্থাৎ 6324, আমি 6324 আপনার হচ্ছে গিয়ে এসএল সেট করতে পারি। 6324 আমরা একটু উপরে দিব। যখন আমরা কোনো হচ্ছে গিয়ে আপনার এসএল সেট করব, তখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পয়েন্টে সাপোর্ট রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, তার থেকে হচ্ছে ২, ৩ বা ৪ আপনার হচ্ছে গিয়ে পয়েন্ট উপরে আমরা হচ্ছে এসএলটা সেট করব। এই ক্ষেত্রে একজন আপনার হচ্ছে গিয়ে কিংবদন্তি ট্রেডারের একটা কথা আছে সেটা হচ্ছে আপনার এসএলটা কখনোই সবার এসএল যেখানে থাকার সম্ভাবনা থাকে সেখানে না থাকা ভালো। আপনার এসএলটা সেখানে থাকা ভালো যেখানে হচ্ছে গিয়ে সবাই গেস করতে পারে না। ঐরকম একটা লেভেলে আপনার এসএলটা থাকে ভালো। তো আমি ধরে নিলাম যে 6324 ওটা যেহেতু লেভেল, আমরা 6327 বা হচ্ছে গিয়ে আপনার 6331 এই লেভেলে আমরা একটা এসএল সেট করতে পারি। তাহলে আমি এখানে এসএলটা সেট করলাম। আর আমরা কিন্তু বলেছিলাম যে আমরা আমাদের যে ট্রেডের টিপিটা আছে, এই ট্রেডের টিপিটা কিন্তু আমরা যেহেতু আমরা সেল নিয়েছি, তাহলে আমরা সাপোর্টের কাছাকাছি নিতে পারি। তাহলে এই হচ্ছে আপনার সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনের কাছাকাছি যদি আমি আসি, তাহলে হচ্ছে 6233 আমরা একটু 6233 এই হচ্ছে আপনার টিপি পয়েন্ট। 6233 অর্থাৎ অলমোস্ট 50 পিপস আপনার আমার হচ্ছে গিয়ে এসএল। আর আমি যে টিপি, তাহলে আমি টিপি দিলাম 50 পিপস। আর আমার এসএল যেটা আছে সেটা হচ্ছে আমি যে প্রাইজে নিয়েছি 83, তার থেকে হচ্ছে 17 48 পিপস হচ্ছে গিয়ে আমার এসএল। তাহলে আমি টিপিটাকে আরো ২ পিপস কমাতে পারি, 31 এই জোনে আনতে পারি। এতে করে কি হলো? আমি আমার যে টিপিটা আছে সেটা পেলাম হচ্ছে 50, আর হচ্ছে গিয়ে এসএল যেটা আছে সেটা বা 50 বা 48, এসএল যেটা আছে সেটাও 48। তাহলে আমরা যে ট্রেডে 1:1 রিস্ক ম্যানেজমেন্ট রেশিও কি? আমি মডিফাই করে ট্রেডটা বসিয়ে দিলাম। তাহলে একটু আমরা খেয়াল করি, একটা ট্রেড এক্সিকিউশন করলাম আমরা। বেসিক ইকুয়েশন হচ্ছে যে আমরা যে ট্রেডটা এখন এক্সিকিউশন করলাম, এটাতে হচ্ছে গিয়ে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা
আমাদের খেয়াল রাখা লাগবে। আমরা সবকিছু মেইনটেইন হওয়ার পরেও আমরা ওই ট্রেডটা নিব না যে ট্রেডটা হচ্ছে আমাকে আপনার হচ্ছে পারফেক্ট রিস্ক রিওয়ার্ড রেশিও না দিবে। রিস্ক রিওয়ার্ড রেশিও, রিস্ক রিওয়ার্ড রেশিও কি? আমি একটা ট্রেডে যদি লস করি আপনার হচ্ছে $5, তাহলে আমাকে অবশ্যই সেই ট্রেডটাতে প্রফিট করতে হবে মিনিমাম আপনার হচ্ছে গিয়ে $5। ইট ইজ 1:1 রেশিও। আর যদি আমি একটা ট্রেডে আপনার হচ্ছে গিয়ে $5 প্রফিট করি, $5 হচ্ছে লস করি, আর সেই ট্রেডে যদি আমি $7.5 প্রফিট করি 7.5, দ্যাট ইজ হচ্ছে 1:1.5 রেশিও। আর যে ট্রেডটায় আমি $5 লস করব, সেই ট্রেডটাতে আমি যদি হচ্ছে আপনার $10 প্রফিট করি, তাহলে সেটা হচ্ছে 1:2 রেশিও। সো আমরা মিনিমাম 1:1 রেশিও ছাড়া কোন ট্রেড করব না। বেটার 1:1.5 রেশিওতে যদি আমরা ট্রেড করি। কিন্তু কিছু সময় সিচুয়েশন এমন থাকবে যেখানে আমরা 1:1.5 রেশিও ইউজ করতে পারবো না, পারফেক্ট হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই 1:1 রেশিও করব। আর যদি পছন্দ না হয় সেই ট্রেডটা আমরা নিলাম না। একটা ট্রেড না নেয়ার চেয়ে ট্রেড অবজারভেশন করা ইজ বেটার। একটা ট্রেড নেয়ার চেয়ে নিয়ে ওইটাকে নিয়ে যদি আপনি পেইন এর মধ্যে থাকেন, তার চেয়ে না নেয়া বেটার। আজকে না হোক কালকে ট্রেড নিবো আমরা, নো প্রবলেম। একটা পেয়ারে পাইনি তাহলে আরেকটা পেয়ারে ট্রেড নিবো। ট্রেড নেয়ার জন্য ট্রেড আমাদেরকে নিতেই হবে, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। ট্রেড আমরা এক্সাক্টলি নিব কি ক্যালকুলেশন আমরা এখানে বলেছি। আমি আবার হচ্ছে গিয়ে একটু আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি এবং সেগুলো হচ্ছে গিয়ে আমি ড্র করে দিচ্ছি। এক্সাক্টলি এই সেম ম্যাটার গুলো যখন আমাদের সাথে ম্যাচ করবে কেবল এবং কেবলমাত্র তখনই আমরা কোনো একটা ট্রেড এক্সিকিউশনে যাব। আদারওয়াইজ সেই ট্রেডটা আমরা এক্সিকিউট করব না। নাম্বার ওয়ান, আমরা হচ্ছে ট্রেন্ড কনফার্মেশন নিয়ে নিব। ট্রেন্ড কনফার্মেশন। নাম্বার টু, ট্রেন্ড কনফার্মেশনের সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পয়েন্ট গুলো ড্র করে নিব আমাদের চার্টের মধ্যে। নাম্বার থ্রি, আমরা হচ্ছে গিয়ে এবার আমরা লঙ্গার টাইম ফ্রেম থেকে এগুলো সবকিছুগুলা করব আমরা হচ্ছে লং টাইম ফ্রেমে, যেমন ডে, 4 আওয়ার্স। এবার যখন আমরা ট্রেড এক্সিকিউশনে যাব তখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ইন টাইম অফ এক্সিকিউশন আমরা এক্সিকিউশনের সময় আমরা হচ্ছে শর্ট টাইম ফ্রেমে চলে আসবো। সেক্ষেত্রে আমার পছন্দের হচ্ছে M30, কিন্তু অনেক সময় নিউজ আওয়ারে আপনি 15 মিনিটও ইউটিলাইজ করতে পারেন। নাম্বার ফাইভ, আমরা একটা এডিশনাল টুলস হিসাবে আমরা কিন্তু RSI ইন্ডিকেটরের ইউটিলাইজও করতে পারি। RSI ইন্ডিকেটরটা আমাদেরকে মূলত যখন সে আপনার হচ্ছে 30 তে যায় তখন হচ্ছে গিয়ে এটা আমাদেরকে দেয় যে মার্কেট হচ্ছে গিয়ে সেলারদের, যখন হচ্ছে গিয়ে আপনার সেলাররা অনেক ওভার কনফিডেন্ট আছে এখন পর্যন্ত, এই একটা ইঙ্গিত দেয় অনেক সময়। আবার পাশাপাশি হচ্ছে গিয়ে এখান থেকে অনেক ট্রেডাররা আছে যারা পজিটিভলি আপনার হচ্ছে গিয়ে বাই করে বা অনেকে বাই করার একটা অপশন মনে করে। আর দ্যাট ইজ ওয়াই এটা একটা জোন, যে জোন থেকে মার্কেট প্রাইস হচ্ছে আপনার রিট্রেস করে অনেক সময়। তো এই রিট্রেসিং পয়েন্টে আমরা সেল বাই দিব না, ইটস ওকে, কিন্তু আমরা এখান থেকে সেলও নিব না। কারণ এই জোনটাতে সেল নিলে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা পারফেক্টলি নেওয়া যাবে না। নাম্বার সিক্স, আমরা কিন্তু সবকিছুর পরে আমরা খেয়াল করব যে এটা কি আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কভার করে। যদি রিস্ক রেশিও কভার করে তাহলেই আমরা এই ট্রেডটাতে ইন করব, আদারওয়াইজ আমরা কিন্তু ইন করব না। এই ছয়টা বিষয় যদি আমাদের সাথে ম্যাচ করে এবং তার সাথে আমরা কিন্তু ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করেছি, যে কোনো ট্রেড নিতে গেলে ডেফিনেটলি আমরা কিন্তু ফান্ডামেন্টের সাথে কানেক্টেড হব। ফান্ডামেন্টাল ইস্যু যদি থাকে সেক্ষেত্রে উই নিড টু বি ভেরি কেয়ারফুল। আর একটা বিষয় বলে দিই, যখন ফান্ডামেন্টাল নিউজ থাকবে ওই সময় আপনি ট্রেডের রিস্ক রিওয়ার্ড রেশিওটা একটু বাড়িয়ে নেবেন। 1:2 নিবেন মিনিমাম ইন টার্ম অফ নিউজ আওয়ার। নিউজ আওয়ারে আমরা অবশ্যই ট্রেডে আমাদের যে টেক প্রফিট যে পয়েন্টটা আছে এসএল পয়েন্টের সাথে সেটাকে আমরা একটু বাড়িয়ে নিব। কারণ ওই সময় মার্কেট মুভমেন্টটা ভোলাটিলিটি বেশি থাকে এবং আমাদের জন্য বেশি নেওয়ার সুযোগও থাকে।
তাহলে আর পাশাপাশি হচ্ছে মার্কেট সাইকোলজি। মার্কেট সাইকোলজিটা আন্ডারস্ট্যান্ড করে নেবো। আপনি ধরেন মেন্টাল কন্ডিশন বা আপনার যে মেন্টাল হেলথ আছে, এটা পারফেক্ট না। আমি এখানে ফান্ডামেন্টাল ইস্যুটাও লিখে দিচ্ছি। আমরা অবশ্যই আপনার হচ্ছে ফান্ডামেন্টালকে কনসিডার করব। ফান্ডামেন্টাল পাশাপাশি হচ্ছে কি আপনি আপনার যে বডি কন্ডিশন আছে, ফিজিক্যাল কন্ডিশন বা আপনার মেন্টাল কন্ডিশন ইফ ইট ইজ ওকে, দেন আপনি হচ্ছে গিয়ে ট্রেড করবেন। আদারওয়াইজ আপনাকে ট্রেড করতেই হবে এই মেন্টালিটি থেকে বের হয়ে আসেন। এটা আমাদের কেন হয় যে আমাদেরকে ট্রেড করতেই হবে? আমি দেখছি আমাদের দেশে যারা ট্রেড করে তারা মোস্ট অফ দ্যা পিপল ট্রেড করে মানে শুধু ট্রেডই করে। তাহলে আপনি শুধু ট্রেড করে কিন্তু আপনার সকল প্রয়োজন অথচ একটা মানুষের কিন্তু প্রত্যেক দিনের চাহিদা থাকে, হ্যাঁ? বিভিন্ন প্রয়োজন থাকে। ওই প্রয়োজনগুলো যদি সে চিন্তা করে যে ট্রেড করে মেটাবে, তাহলে ইট ইস ভেরি চ্যালেঞ্জিং। ইটস বেসিক্যালি নট পসিবল। তাহলে মাঝে মাঝে হলেও দেখবেন মোস্ট অফ দ্যা টাইম এটাতে আপনি বা মাঝে মাঝে আপনি ফেল করবেন, মাঝে মাঝে পারফেক্ট হলেও ফেল করবেন। এই ফেলটা আপনার জন্য ব্যাড ফিলিংস দিবে এবং ক্যারিয়ারের জন্য থ্রেট হয়ে যাবে। সো আমাদেরকে ট্রেড এক্সিকিউশন করার সময় এই বিষয়গুলা কনফার্মেশন রাখা লাগবে। নাম্বার 1 ট্রেন্ড কনফার্মেশন, নাম্বার 2 সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, নাম্বার 3 লং টাইম ফ্রেম, নাম্বার 4 ইন টাইম অফ এক্সিকিউশন। যখন আমরা কনফার্মেশন নিব, ইন টাইম অফ কনফার্মেশন নিব তখন লং টাইমে নিব। আর ইন টাইম অফ এক্সিকিউশন শর্ট টাইম ফ্রেমে আসবে। নাম্বার 5 আমরা আরএসআই ইন্ডিকেটর কি ইউজ করতে পারি বা আপনি যদি এমএসআইডি সম্বন্ধে ধারণা থাকে সেটাও ইন্ডিকেটর ইউজ করতে পারেন। পাশাপাশি রিস্ক রিওয়ার্ড রেশিওতে আমরা হচ্ছে 1:1 মিনিমাম, 1:1.5, 1.2 মেনটেন করব। আর ফান্ডামেন্টাল দেখবো এবং আমাদের ফিজিক্যাল কন্ডিশন যাতে ঠিক থাকে। এই ৮ টা বিষয়কে যদি আপনি ইকুয়েশন করে আপনি ট্রেড করতে পারেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে ট্রেডের রেশিও আছে, আপনার যে ট্রেডের উইন রেশিও আছে, ইট উইল ইনক্রিজ ডেফিনিটলি। তাহলে আমাদের ট্রেডের যে রেশিও আছে এটা যদি ইনক্রিজ হয়, এটা ইনক্রিজ হওয়ার জন্য আমাদেরকে এই বিষয়গুলো ডেফিনিটলি আপনার হচ্ছে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। তো আমি আশা করব আমরা যখন ট্রেড এক্সিকিউশন দিব ডেফিনিটলি এই বিষয়গুলো নিয়ে আমরা কনসিডার হব এবং ট্রেড করব। বিকজ অফ ইটস ইউর মানি, আপনাকে মানে কমফোর্টেবলি সেই মানিটাকে ইউজ করতে হবে। মানিটা আমরা যদি থাকে, টাকা আজকে আপনার কাছে আছে, তাহলে আগামীকালকে আপনি আবার ট্রেড করতে পারবেন। আজকেই আপনাকে ট্রেড করে সকল প্রফিট নিয়ে নিতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। দেখেন মার্কেট কিন্তু তার গতিতে মুভমেন্ট করতে থাকে এবং অলওয়েজই একই জায়গা থেকে মার্কেট আরেক জায়গায়, একই জায়গা থেকে আরেক জায়গায়, একই জায়গা থেকে আরেক জায়গায় সে কিন্তু মুভমেন্ট করছে। একবার হচ্ছে বাই, একবার লো, একবার হাই, একবার হচ্ছে গিয়ে আপনার লো। এভাবে করে সে কিন্তু যাচ্ছে, সেল হচ্ছে। সো ইট ইজ ইউর আপনার হচ্ছে গিয়ে আপনি যদি আমি যদি তাড়াহুড়া করি বা আমাদের যদি হচ্ছে আমাদের মধ্যে তাড়াহুড়া কাজ করে ফাস্ট, এই বিষয়টা যদি কাজ করে তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে আমরা যখন ট্রেডে এন্ট্রি নিব তখন কিন্তু আমরা এই রিস্ক রিওয়ার্ড রেশিও থেকে শুরু করে যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু আমরা কনসিডারেশন আনতে পারবো না। যখন আপনি এগুলো কনসিডারেশন না করে ট্রেড নিবেন, আপনার কিন্তু ট্রেডের রিস্ক বেশি থাকবে এবং অনেক সময় খেয়াল করবেন ১টা ২টা বাজে ট্রেড আপনার হচ্ছে অ্যাকাউন্টের জন্য থ্রেট হয়ে যেতে পারে। আরো একটা বিষয় বলছি, এই ৮ টা বিষয় কনসিডার করে ট্রেড নেওয়ার পরেও যদি কোনো কারণে আপনার একটা ট্রেড এসএল হয়, এর মানে এই নয় যে আপনার ক্যালকুলেশন ভুল ছিল। এর মানে কিন্তু এই নয় যে আপনার আজকের ইকুয়েশনটা পারফেক্ট হয়। ডাজন্ট ম্যাটার। আপনার একটা ভালো ট্রেড, আপনার আমার দরকার হচ্ছে ওয়ান গুড ট্রেড। একটা বই আছে, বইটার মধ্যে নামই হচ্ছে ওয়ান গুড ট্রেড। সো আমি বিলিভ করব আমরা ইনশাআল্লাহ ট্রেড এক্সিকিউশন যখন করব, এই বিষয়গুলো কনসিডারেশন রেখে করব এবং ভালো ট্রেড করব। তো ধন্যবাদ সবাইকে। আমি এক্সপেক্ট করব ইনশাআল্লাহ আমরা আরো বেটার ট্রেড করব এবং যারা অংশগ্রহণ করেছিলাম আমাদের সেশনে আমরা আবার নেক্সট উইকে আবার হচ্ছে গিয়ে একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং এগুলো নিয়ে আমরা হচ্ছে গিয়ে ইনশাআল্লাহ সেশন গুলা কন্টিনিউ করব। তো এই জন্য আমি আজকের সেশন এখানে ক্লোজ করছি। আর পাশাপাশি যারা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট সেশন গুলো থেকে ছিলেন না, আমি আহ্বান জানাবো সবগুলা সেশন কমপ্লিট করে তারপরে হচ্ছে গিয়ে আমরা আবারও নেক্সট উইকে আবারও হচ্ছে গিয়ে যখন থেকে সেশন গুলো হবে সেগুলোতে আমরা অংশগ্রহণ করব। তো আজকের জন্য এটুকুই রাখছি। ধন্যবাদ সবাইকে সেশনে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ হাফেজ।